আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি ইলিয়াস সেজান। 70-এর দশকের মাঝামাঝি সময়ে ভঙ্গুর অর্থনীতিকে ঢেলে সাজিয়ে আধুনিক রূপদানে অন্যতম রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে তিনি প্রবর্তন করেছিলেন এক উৎপাদনমুখী অর্থনৈতিক ধারা। কৃষি বিপ্লব, রপ্তানিমুখী পোশাক শিল্প এবং বৈদেশিক কর্মসংস্থানের যে ভিত্তি তিনি তৈরি করেছিলেন তা আজও দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিবেচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দেশ বাণিজ্যের বিশেষ প্রতিবেদন দেখে নিচ্ছি প্রথমেই। তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ভঙ্গুর অর্থনীতি আর খাদ্য সংকটে জর্জরিত দেশটিকে মাত্র কয়েক বছরেই পরিচালিত করেন এক স্বনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতির পথে। 1975 সালের পরবর্তী সময়ে যখন দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রহণ করেন এক বৈপ্লবিক কর্মসূচি। তার ঘোষিত 19 দফা কর্মসূচি ছিল দেশের অর্থনৈতিক মুক্তির সনদ। জিয়াউর রহমানের অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে তিনি দেশব্যাপী শুরু করেন খাল খনন কর্মসূচি। তার আমলে প্রায় 1400 মাইল নতুন খাল খনন এবং সংস্কার করা হয়। ফলে সেচ সুবিধার আওতায় আসে লাখ লাখ হেক্টর জমি। সে সময় বাংলাদেশ প্রথমবারের মতো নেপালে চাল রপ্তানি করার গৌরব অর্জন করে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দেন জিয়াউর রহমান। তার হাত ধরেই 1980 সালে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের সূচনা হয়। 1978 সালে তার সরকারের উদ্যোগেই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠিত হয়। উদ্যোক্তাদের উৎসাহিত করতে তিনি ব্যাক টু ব্যাক এলসি এবং বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রবর্তন করেন, যা আজও দেশের রপ্তানি বাণিজ্যের প্রধান হাতিয়ার। বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের যে ধারা এখনো প্রচলিত, তারও রূপকার ছিলেন জিয়াউর রহমান। 1976 সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে তিনি প্রথম সরকারিভাবে বাংলাদেশি শ্রমিক প্রেরণের ব্যবস্থা করেন। আজ যে বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশের রিজার্ভকে শক্তিশালী করছে, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সে সময়ই। আধুনিক বাংলাদেশের অর্থনীতির প্রধান 3 স্তম্ভ কৃষি, তৈরি পোশাক এবং রেমিটেন্স। এই 3 খাতেরই সফল সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার এই দূরদর্শী অর্থনৈতিক সংস্কারই আজ বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। পে স্কেল সংস্কারের প্রয়োজন আছে বলেই সরকার এই বিষয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে চাঁদপুর গণভোটের প্রচার ও ভোটারের উদ্বুদ্ধীকরণ উদ্দেশ্যে মতবিনিময় সভা ও স্টল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। দেশের অর্থনীতিতে ভঙ্গুর অবস্থায় নেই উল্লেখ করে তিনি বলেন, 18 মিলিয়ন থেকে 32 মিলিয়নে ডলার উন্নতি করা হয়েছে। এবছর রোজা উপলক্ষে দেশে ম্যাক্সিমাম জিনিস ইনপুট করা হয়েছে বলেও জানান তিনি। পে কমিশনার যেমন পে কমিশনার কাজ করছে, ইনশাআল্লাহ একটা রিপোর্ট দেবে। আমরা যতটুকু পারি এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। তবে প্রচুর অর্থের সংস্থান এখানে দরকার। রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি। এনার্জিতে একটু সমস্যা আছে, তবু চেষ্টা করা হচ্ছে। অতএব আপনার এটা খাদের কিনে চলে। বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কাছে প্রতিষ্ঠান লগ্ন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ সার মজুদ আছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে রাশিয়া থেকে পাওয়া 30,000 মেট্রিক টন সার হস্তান্তর অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। কৃষি উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশনের কাছে ইউরিয়া ছাড়া অন্যান্য সারের মজুদ আছে মোট 10.35 লাখ মেট্রিক টন, যা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ মজুদ। বর্তমানে বৈদেশিক প্রেক্ষাপটে খাদ্য ও সার সরবরাহের একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অস্থিতিশীল রাজনৈতিক বাজার ও বৈশ্বিক বিভিন্ন সংকটে কৃষি খাতের অনুভূত হয়েছে। In the current global context, food and fertilizer supply have emerged as one of the major challenges. The impact of climate change, volatility, and international market and global crisis are being keenly felt in the agriculture sector. Under such circumstances, international cooperation and partnership are more important. বিডার ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অনেকে আশা থাকলেও বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারেননি বলে স্বীকার করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বিডার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিনিয়োগকারীদের অভিযোগের পর আশিক চৌধুরী বলেন, অনেক সেবা আংশিক অনলাইনে থাকা এবং ডিজিটাল সিস্টেমের সীমাবদ্ধতায় এমনটি হয়েছে। সোমবার বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত করা হয়েছে আরও 11টি প্রতিষ্ঠানকে। আরও দেখুন ফাহিম ইউসুফের প্রতিবেদনে। বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা এক জায়গা থেকে গ্রহণ করতে চালু করা হয় ডিজিটাল সেবা, যা ওয়ান স্টপ সার্ভিস নামেই পরিচিত। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালিত ওএসএস পোর্টালে 142টি সেবা সহ যুক্ত হয়েছে 47টি প্রতিষ্ঠান। ভবিষ্যতে আরও 1.5 শতাধিক সেবা ও 60-এর অধিক প্রতিষ্ঠানকে এ সিস্টেমে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবশেষ সোমবার যুক্ত করা হয় নতুন 11টি প্রতিষ্ঠানকে, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও ট্রেড লাইসেন্স বিষয়ক কার্যক্রমকে অন্তর্ভুক্ত করা হয়। কেন ওনারা ডাইরেক্ট আমাদের করতে চাচ্ছেন না? এই ইনপুটটা যদি আপনারা মার্কেট থেকে পান, আপনাদের যারা স্টেক হোল্ডার তাদের কাছ থেকে পান, তাহলে আমাদেরকে দিবেন। আমরা চেষ্টা করব যে সেই আমাদের সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য, যাতে ভবিষ্যতে ওই জিনিসটা না। এ সময় দ্রুত সেবা দিতে বিডার ওয়ান স্টপ সার্ভিস কাজ করলেও কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না বলে বিনিয়োগকারীদের যে অভিযোগ তা স্বীকার করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। অনলাইনে বাসায় অ্যাপ্লাই করলে যে তাড়াতাড়ি হবে, এটা আমরা কোনোভাবে সাবমিট করতে পারছি না। গভর্নমেন্টকে একবার একটা ডেটা দিয়ে ফেললে গভর্নমেন্টের সবগুলো এজেন্সি ওই ডেটাটা একই সাথে পেয়ে যায়, বারবার আবার সাবমিট করতে লাগে। আমরা এই জায়গাটায় যেতে চাই। বিনিয়োগকারীদের বিরতিহীন সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বিডা বলেও জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ঘনিয়ে আসছে রমজান। এরই মধ্যে এলসি খোলার হার বাড়ানোর আশ্বাস থাকলেও খেজুর ও ছোলার মতো পণ্যের বাস্তব প্রতিফলন দেখা যায়নি বাজারগুলোতে। ফলে রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজার দর নিয়ন্ত্রণে বড় উদ্বেগ দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি মজুদ সরবরাহ পাইকারি বাজার কঠোরভাবে তদারকি করলে নিয়ন্ত্রণে থাকবে নিত্যপণ্যের দাম। ফাহিম ইউসুফের আরও একটি প্রতিবেদন। এবার রমজান শুরুর সম্ভাব্য তারিখ আগামী 19 ফেব্রুয়ারি। সময় ঘনিয়ে আসলেও রমজানে চাহিদার শীর্ষে থাকা খেজুর, চিনি ও ছোলার মতো পণ্যের আমদানি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। চলতি মাসে এলসি খোলার হার বাড়ায় সরবরাহ সংকট কেটে যাবে বলে আশা ব্যবসায়ীদের। তবে বাস্তব বাজারে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। বিশেষ করে সৌদি ও তিউনিসিয়ান খেজুরের আমদানি কম থাকায় খুচরা বাজারে দাম উঠানামা করছে। ভোজ্য তেল ও চিনি আংশিক আমদানি হলেও ছোলা ও খেজুরে রয়েছে ঘাটতি। ফলে রমজান কেন্দ্রিক চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহের চাপও বাড়ছে। কারওয়ান বাজারের ব্যবসায়ী জাকির হোসেন তার মতে, রমজানে বাজার দর নিয়ন্ত্রণে রাখা নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সামনে যে সরকার গঠন করবে, প্রথম চ্যালেঞ্জ হবে এই জনগণকে যে বিদ্যুৎ, গ্যাস, পানি বিভিন্ন রকম সমস্যাগুলি সমাধান করা। যদি মালটা ঠিক মতন আসে, যেমন পেঁয়াজ, আদা, রসুন এগুলো ডেলিভারি হয়, তাহলে কোনো দাম বাড়ার কোনো আশঙ্কা নাই। গেল কয়েক মাস নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকলেও ভোক্তারা বলছেন অতীত অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। রমজান আসলেই রমজান আগে সবকিছু দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হয়ে যায়, হাই হয়ে যায়। সিন্ডিকেটের কারণে বাজারে বিশেষ করে ছোলা আর যে রমজানের যে খাবারগুলি আছে এগুলির দাম
অটোমেটিকলি অনেক বেড়ে যায়। মধ্যবিত্ত লোকের জন্য একটু কষ্টকর হয়ে যায়। রমজানে তো সব সময় আমরা একটু চাই যে কমের মধ্যে নিতে, যাতে সাধ্যের মধ্যে সবাই কিনতে পারে। আমদানিতে শুল্ক ছাড়, বাজার মনিটরিং ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতে কাজ করছেন সংশ্লিষ্টরা। এই ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সার্ভিলেন্সকে বাড়াতে পারে এবং রসিদ যাচাই করে দেখতে পারে যে খুচরা পর্যায়ে কত বিক্রি হচ্ছে আর আসলে পাইকারি পর্যায়ে কত বিক্রি হচ্ছে। দ্রব্য মূল্যের তালিকা ঝুলিয়ে রাখতে হবে। বাজার বিশ্লেষকদের মতে আমদানি নির্ভর পণ্যের আমদানি সময় মতো নিশ্চিত করা না গেলে রমজান জুড়েই বাড়তি দামের চাপ সামলাতে হবে সাধারণ মানুষকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এবারে দেশ বাণিজ্যের বিশ্লেষণ। ভারতীয় সুতা আমদানিকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। তাদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বন্ড সুবিধা প্রত্যাহারের পায়তারা চলছে, যা পুরো পোশাক খাতকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এমন অবস্থায় সরকারি মধ্যস্থতায় বস্ত্র ও পোশাক উভয় পক্ষকেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। বিস্তারিত প্রতিবেদনে। দেশের যে 84% রপ্তানি আয় আসে বস্ত্র ও পোশাক খাত থেকে, তার 55% অবদান নিট পোশাকের। এই খাতের অন্যতম কাঁচামাল 10 থেকে 30 কাউন্ট সুতা, যা আমদানি করা হয় মূলত প্রতিবেশী দেশ ভারত থেকে। এনবিআরের তথ্য অনুযায়ী বন্ড সুবিধায় সুতার আমদানি গেল 2 বছরে ব্যাপকভাবে বেড়েছে। ফলে উৎপাদন সক্ষমতা 60% থাকলেও কমে গেছে দেশীয় সুতার বিক্রি। এই অবস্থায় স্থানীয় সুতার চেয়ে কম মূল্যে ভারতীয় তুলা রপ্তানির অভিযোগ এনে বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যাকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন পোশাক শিল্প মালিকরা। আমাকে সম্পূর্ণ যদি আমাকে লোকাল ইন্ডাস্ট্রিকে করতে হয়, কম্পিটিটিভ একই সাথে কিন্তু আমাকে কম্পিটিটিভনেসটাও কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে ধরে রাখতে হবে। আদারওয়াইজ আমি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতাটি কিন্তু হারিয়ে যাবো। সোমবার বিজিএমই ও বিকেএমইর যৌথ সংবাদ সম্মেলনে শিল্প মালিকদের অভিযোগ, সুতা আমদানির স্বাভাবিক চিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। একতরফাভাবে বস্ত্র শিল্পকে বাঁচানোর অজুহাতে পায়তারা চলছে পুরো পোশাক শিল্পকে ধ্বংসের। গ্লোবাল ঠিক করে যে এখন গ্লোবাল মার্কেটে ইয়ান প্রাইসেই আছে, ইয়ান প্রাইস যদি $5 হয় গ্লোবাল মার্কেটে বায়ার বাড়াই দিবে, কিন্তু শুধু বাংলাদেশের জন্য কোনো বায়ার আপনাকে প্রাইস বাড়াই দিবে না, বিকজ সে তো গ্লোবাল সোর্সিং করে। আর আপনি যদি বলেন সুতার কথা, সুতাতে কিন্তু লোকাল ইউজের অলরেডি 40% এর ট্যাক্স আছে, সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কিন্তু সেটা নিয়ে কোনো অবজেকশন দিচ্ছি না। গুণগত মানের সুতা সরবরাহ করার সক্ষমতা দেশি বস্ত্র কারখানাগুলোর নেই উল্লেখ করে নীতি সহায়তা সহ জ্বালানি সরবরাহের দিকে নজর দেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা। বলেন, প্রয়োজনে ভারতীয় সুতায় বসানো হোক এন্ট্রি ডাম্পিং শুল্ক। সুতার দাম বাড়লে টেক্সটাইলের কাপড়ের দাম বাড়বে, কাপড়ের দাম বাড়বে, আমরা আরএফজি ইয়ে করবে, স্নোবল এফেক্ট। হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? লেটস নট গিভ ইট এ দিস থিং, এটা কোন দেশ থেকে নিলাম স্টেট। আমি বললাম আমার সুতোর দাম যদি 30 থেকে 60 সেন্ট বাড়ে, হোয়াট উইল হ্যাপেন টু মাই ম্যানুফ্যাকচারিং? আমি তো ইন্ডিয়াতে বিক্রি করি না, আমি আমেরিকা, ইউরোপ এটসেট্রা, হোয়াট উইল হ্যাপেন? ওটার জবাবটা আমাকে দেন। একটি শিল্পকে বাঁচাতে গিয়ে আরেকটি শিল্পকে হুমকির মধ্যে না ফেলে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ উঠে আসে সংবাদ সম্মেলনে। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা। দেখছিলাম সুতার দাম নিয়ে বিজিএমই বিকেএমএর একটি সংবাদ সম্মেলনের বিষয়টি, এবং এই বিষয় এখন আলোচনার জন্য যুক্ত করে নিচ্ছি বিকেএমএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানকে। জনাব ফজলে শামীম এহসান, স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে। জি, আমরা দেখছিলাম আসলে বিটিএম এর কিছুদিন আগের সংবাদ সম্মেলন আমি নিজেই কভার করেছি এবং আজকের সংবাদ সম্মেলনটি আমি কভার করে এসেছি। এই যে তারা বলছে যে ভারত থেকে যে সুতাটি আমদানি করা হচ্ছে তা বাংলাদেশের ব্যবসায়ীরা তাদের সাথে পেরে উঠছে না, এবং তারা এই জন্য সরকারের কাছে আবেদন করেছিল যে এটির শুল্ক যে ব্যারিয়ার সেটি দেওয়ার জন্য, এবং সেটি হলো। এখন আসলে আপনারা আবার নতুন করে বলছেন যে এটি আসলে আপনাদের ব্যবসার জন্য এক ধরনের সংকট তৈরি করবে। আসলে এই পাল্টাপাল্টি জায়গাটা কেন? ধন্যবাদ। কথাটাই সত্য যে আমাদের বাংলাদেশে যারা সুতার কল মালিক আছেন তারা আন্তর্জাতিক বাজারের সাথেই পেরে উঠছে না। এটা শুধু ভারত না, আপনি যদি দেখেন যে ভারতের থেকে তাদের দাম বেশি, পাকিস্তান থেকে তাদের দাম বেশি, ইন্দোনেশিয়ান থেকে তাদের দাম বেশি। তো ফলে যে ওভারঅল তাদের যে প্রতিযোগিতা সক্ষমতা সেখানে তারা পিছিয়ে আছেন, এবং এই জন্য ওনারা আসলে বাজারে যেহেতু টিকতে পারছেন না, ফলে এখানে কি করণীয়,
কিভাবে কি করলে তাদের এই সক্ষমতাটা বাড়বে বা তাদেরকে কি টাইপের সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা অবশ্যই করা যেতে পারে। কিন্তু তাই বলে জোর করে তাদের যে একমাত্র বায়ার যারা বাংলাদেশের গার্মেন্টসের নিট গার্মেন্টসের মালিক বা ডেনিম ফ্যাক্টরির মালিক, তাদেরকে জোর করেই শুধুমাত্র তাদের থেকে সুতা কিনতে হবে, এইটা কখনো একটি সুষ্ঠু ব্যবসায়িক পদক্ষেপ হতে পারে না। এটা একটি মনোপলিজমের দিকে আগাচ্ছে, এটা একটা মনোপলি ব্যবসার দিকে এটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো এই জায়গাটাতে আমাদের বাধা, কারণ আমরা আন্তর্জাতিক বাজারে ব্যবসা করে থাকি। আমাদের যারা বায়ার তারা গ্লোবাল বিশ্বের বিভিন্ন দেশের থেকে তারা সোর্সিং করে থাকে, ফলে তারা আসলে র মেটেরিয়ালসের প্রাইসটা এটা একটা গ্লোবাল প্রাইসে দিতে চায়। ফলে এখানে শুধু বাংলাদেশের প্রাইস যদি বেড়ে যায়, সেইখানে আসলে তাদের পক্ষে টিকে থাকাটা মানে আমাদের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না, আমাদেরকে ওনারা অর্ডার দিবেন না বায়াররা। কিন্তু এটাও তো সত্য, এটাও তো সত্য যে ভারত আবার একতরফা এই বাংলাদেশের বাজারে ব্যবসা করছে এবং তাদের এক্সপোর্টের বড় অংশই বাংলাদেশের বাজারে সুতা আসছে, এটাও তো সত্য নাকি? হ্যাঁ, তাদের এক্সপোর্টের বড় অংশ না, 45% মতো বাংলাদেশে আসে। এখানে কিন্তু তাহলে আমি যদি অন্যভাবে বলি যে 55% সুতা কিন্তু তারা বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করছে, শুধু বাংলাদেশ না, তার ইভেন চায়নাতেও তারা রপ্তানি করছে সুতা। তাহলে বাংলাদেশ কেন সুতা রপ্তানি করতে পারছে না? আমরা আবার অন্যভাবে যদি বলি যে ম্যানমেড ফাইবার আমরা ভারত থেকে আনি না, চায়না থেকে আনি। কেন? কারণ চায়না সেখানে তুলনামূলকভাবে সস্তা। তো আমরা তো চায়না থেকে সুতা আনতেছি, আমরা পিসিসিবিসি সুতা ইন্দোনেশিয়া থেকে আনতেছি। আমরা যদি ইন্দোনেশিয়া থেকে সুতা আনতে পারি, আমরা যদি টার্কি উজবেকিস্তান থেকে সুতা আনতে পারি, আমরা কোর্সার কাউন্ট আমাদের যে 10-12 আমরা এই টাইপের সুতাগুলো পাকিস্তান থেকে ইম্পোর্ট করতেছি বাংলাদেশে। আমরা যদি অন্যান্য সকল দেশ যদি নাকি কম্পিটিটিভ হতে পারে, তাহলে আমাদের যদি কম্পিটিটিভনেস না থাকে, তাহলে আমাদের আসলে এই সুতাকল মালিকদেরকে সরকারের সাথে বসা উচিত যে আমার এই 20টা খাতে খরচ হয়, কোথায় কোথায় আমি আসলে আন্তর্জাতিক বাজারের সাথে আমি সক্ষমতা করতে পারতেছি না। অথবা আমার জানা মতে ভারত প্রায় 4 থেকে 5% মতো সর্বোচ্চ এই সুবিধাটা দিয়ে থাকে শুধুমাত্র টেক্সটাইল খাতকে। সেই ক্ষেত্রে আমাদের টেক্সটাইল খাত সেরকম একটা সুবিধা দাবি করতে পারে সরকারের কাছে যে আমাকে 4-5% একটা সুবিধা দেন, কারণ ভারত এটা দিচ্ছে, এরকম একটা দাবি হতে পারে। কিন্তু তার বিনিময়ে টোটাল সুতারা বিদেশ থেকে আনা বন্ধ করে দিবে। আমি পাকিস্তান, ভারত, চায়না কোথাও থেকে আমি কটন সুতা, মিক্স সুতা, সিবিসি, পিসি আনতে পারবো না। এটা কখনো একটা গ্রহণযোগ্য সমাধান নয়। আর যদি আপনি মনে করে থাকেন যে শুধুমাত্র ভারত অতিরিক্ত ভর্তুকি দিয়ে তারা এই ব্যবসাটা টিকিয়ে রাখছে, তাহলে আমরা ভারতের বিরুদ্ধে এন্টি ডাম্পিং ডিউটি বসাতে পারি যে ভারত এখানে যদি আমরা প্রমাণ করতে পারি যে ভারত লস করছে, নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ আছে তারা যেটা বলতে যাচ্ছে, তাহলে আপনি বন্ড থেকে কেন এইচএস করে সরাই নেবেন? কারণ আমি যখন ইনভেস্ট করেছি রপ্তানি বাণিজ্যে, আমাকে তো বলা হয়েছিল আমি বন্ডের মাধ্যমে সুতা আনতে পারবো এবং আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন করব। বিদেশি বিনিয়োগকারীরাও সেটার উপরে বেস করে বাংলাদেশে বিনিয়োগ করেছে। কারণ হঠাৎ করে যদি বলে দেওয়া হয় যে না তুমি বাংলাদেশে আর কোনো বিদেশি সুতা আনতে পারবে না, তাহলে তো তাদের বিনিয়োগটা ব্যর্থ। আপনি যদি ক্যাম্বোডিয়াতে দেখেন, তার বিদেশি যে কোনো দেশ বিনিয়োগকারী যারা রপ্তানি করে তাদের শুল্ক আনতে পারে। পাকিস্তানে একই সিস্টেম। হঠাৎ করে বাংলাদেশ যদি গ্লোবাল সিস্টেমের বাইরে চলে যায়, তাহলে তো এটা আসলে এটা তো হতে পারে না। ইভেন আমি ছোট একটা সেই ক্ষেত্রে সমাধানটা কি আপনারা যে সংগঠনগুলো আছেন যারা এই খাতে নেতৃত্ব দিচ্ছেন, তারা একসাথে বসে এবং সরকারের একটি পক্ষকে রেখে সামগ্রিকভাবে কোনো সিদ্ধান্তে আপনারা আসতে পারেন কিনা? দেখেন, এটার সমাধানটা হলো যে ওনারা যেহেতু নাকি কম্পিটিশন টিকতে পারতেছে না, সমাধানটা আসলে ওনাদের বলতে হবে যে অন্যকে হ্যাম্পার না করে ওনারা কিভাবে ব্যবসা সক্ষমতা অর্জন করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ওনারা যে বিভিন্ন রকমের সুবিধার কথা বলেন, তার মধ্যে 2টা সুবিধা ছাড়া বাকি সব সুবিধা ভারতের গার্মেন্টস সেক্টরে দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয় না। আমরা তো ভারতের ওই সুবিধা গার্মেন্টস সেক্টরকে দেওয়ার পরও তাদের সাথে কম্পিটিশন করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর টিকে আসে। ফলে অন্যান্য সুবিধাগুলো আসলে আমলে নেওয়ার কোনো সুযোগ সরকারের নাই। সরকারের শুধুমাত্র সুতার জন্য যে স্পেশাল সুবিধা দেওয়া হয় সেটাকে আমলে নিয়ে যদি এই 4-5% ভর্তুকি দেওয়া হয়, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি 5% যদি একটা ভর্তুকির ব্যবস্থা বাংলাদেশের সুতাকে দেওয়া যায়, তাহলেই বাংলাদেশের সুতার কলগুলো টিকে যাবে এবং তারা কম্পিটিটিভ বিজনেসে চলে আসতে পারবে। সেই সাথে তাদেরও খরচ কমানোর দিকে এগোতে হবে। তারা যদি অতীতের মতো মনে করে থাকে উচ্চ মুনাফা বা উচ্চ খরচে বা অনেক হাই ওভারহেডে তারা ব্যবসা টিকবে, বর্তমানে আর ওই ব্যবসার দিন নাই। এখন তাদের অনেক বেশি মানে কম্পিটিটিভ একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাদের ইন্ডাস্ট্রির ভিতরে। কিন্তু তারা তো আমাদের এই অনুষ্ঠানে এসেই বলছিলেন যে তারা আসলে উন্নত মানের সুতা তৈরি করতে ক্যাপাবল এবং তারা বলছিলেন যে যদি সরকার কিছু সাপোর্ট দেয় তাহলে এটা করা সম্ভব। সেটা কি আপনি বলছেন যে তারা পারবে না? না, তারা পারবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। গতকাল আমাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্পিনিং মিলের গ্রুপের তাদের গার্মেন্টস সেকশনের একজন পরিচালক বলছিলেন যে স্যার, আমাদের স্যারকে আমরা বারবার বলেছি
বাংলাদেশের সুতা দিয়ে আমাদের সবচেয়ে ভালো বায়ার, সে বাইরের কাজ আমরা করতে পারবো না। যদিও আমাদের সুতা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সুতা, তারপরে স্যার ওই বাইরের কাজটা করার জন্য বা আমাদের দামি বাইরের কাজ করার জন্য স্যার আমাদের বিদেশ থেকে সুতা আমদানি করতে হবে, কারণ ওই কোয়ালিটি বাংলাদেশে হয় না। সেম কথা আমার লোকেরাও বলছে আমার কোম্পানিতে, স্যার আপনি বাংলাদেশের সুতা নিচ্ছেন ভালো কথা, কিন্তু স্যার এই সুতার কোয়ালিটি কিন্তু স্যার কিছু কিছু ক্ষেত্রে ভারতের সুতার মতো না, এবং অনেক স্পেশাল ইয়ান মিক্সড ইয়ান আমরা ভারত থেকে বা ইন্দোনেশিয়া থেকে আমরা এনে থাকি, যেই কোয়ালিটি বাংলাদেশে দেওয়া সম্ভব না। সর্বোপরি আমাদের বায়াররা অনেক সময় গ্লোবাল সোর্সিং করে, যে এই শেডের একটা সুতা সে বলে দেয় এইটা শ্রীলঙ্কাতে যিনি ম্যানুফ্যাকচার করবেন, ভারতে যিনি করবেন, বাংলাদেশে যিনি করবেন, এক জায়গা থেকে সুতা নেবে, কারণ তার একই রকম কোয়ালিটি হতে হবে। যদি বাংলাদেশে সুতা আনতে না পারে, সে বাংলাদেশে অর্ডার দিবে না। সবশেষ প্রশ্ন, যেটা আসলে টেক্সটাইল, তাহলে এই যে আপনি বলছেন ক্যাপাবিলিটি নাই বা সক্ষমতা নাই, সেই ক্ষেত্রে এই টেক্সটাইল শিল্প তো আমাদেরই শিল্প, দীর্ঘদিন ধরে এটা এবং লাখ লাখ টাকা, কোটি টাকার ব্যবসা এটা। তো এইখানে আসলে করণীয়টা কি? তাদেরকেও তো আমাদের সক্ষমতা তৈরি করতে হবে, এবং বিশ্ববাজারে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তাদেরকেও তো আসলে ওই জায়গাটায় আমাদের নিয়ে যেতে হবে। আপনি যদি বলেন যে সহজ সমাধান কি বা সত্যিকারের বাস্তব সমাধান কি, বিশ্বের অন্যান্য দেশ তাদের বেসিক টেক্সটাইলকে একটা ছোটখাটো ভর্তুকি দিয়ে থাকে, 4, 5, 6, 7% ভর্তুকি দিয়ে থাকে, যেটা ভারতও দিচ্ছে, চায়নাও দিচ্ছে, আমাদের বাংলাদেশে আসলে সেটা দিতে হবে। এর বাইরে আসলে এই ভর্তুকির বাইরে আসলে কোনোভাবেই আপনি সেক্টরটাকে টিকিয়ে রাখতে পারবেন না, যেহেতু এটা হেভি ইন্ডাস্ট্রি, এবং তাদের কস্ট অফ ফান্ড কমাতে হবে। 14%, 13% ইন্টারেস্ট দিয়ে, 12% ইন্টারেস্ট দিয়ে দুনিয়ার কোনখানে হেভি ইন্ডাস্ট্রি টিকতে পারে না, বাংলাদেশেও পারবে না। ওই জায়গাটাতে নজর দিতে হবে। জি, জনাব ফজলে শামীম হাসান, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জি দর্শক, এতক্ষণ আলাপ করছিলাম বিকেএমইর নির্বাহী সভাপতি ফজলে শামীম হাসানের সাথে। তিনি সুতা নিয়ে আলোচনা করছিলেন, বিশেষ করে এনবিআর থেকে যে ইন্টারভিউ শুল্ক দেওয়া হয়েছে তার উপর আলোচনা করছিলেন। দেখছেন দেশ বাণিজ্য, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। ব্যাংকের মতোই লাগামহীনভাবে বাড়ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ। গেল সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 29,408 কোটি টাকায়, যা বিতরণ করা ঋণের 37.11%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ ছিল 27,541 কোটি টাকা, যা ছিল খাতটির বিতরণ করা মোট ঋণের 35.72%। ফলে 3 মাসেই খেলাপি ঋণ বেড়েছে 1,867 কোটি টাকা। এদিকে সংকটে থাকা 9টি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন ও বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ 99% পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলে ব্যক্তি ও আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।